আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে মূলত তোমাদের সামনে আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হলাম। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এই টপিকটা শুধু কোনো নির্দিষ্ট ক্লাসের জন্য বরাদ্দ নয়। কারণ আজকে যে টপিকটা আলোচনা করব, এই টপিকটা আমাদের স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে চাকরির প্রিপারেশনে নেওয়ার পর্যন্ত সব জায়গায় আমাদের কাজে লাগে। তো আজকে যে টপিকটা সেটা হলো যে পার্ট অফ স্পিচ। অর্থাৎ এই পার্ট অফ স্পিচ যে টপিকটা রয়েছে, এই টপিকটা শুধু কোনো জায়গার জন্য নির্দিষ্ট করে দরকার হয় না। অর্থাৎ ইংরেজির যে প্রাণ বা মূল কেন্দ্র যেটাকে বলা হয়, সেটা হলো পার্ট অফ স্পিচ। তো আমরা মূলত আজকে এই পার্ট অফ স্পিচের যে বেসিক তথ্যগুলো রয়েছে, অর্থাৎ পার্ট অফ স্পিচ যে 8 প্রকার রয়েছে, সে 8 প্রকার সম্পর্কে আমরা শুধু বেসিক লেভেলের ধারণা জানবো, এবং এই পরবর্তী পার্টগুলোতে আমরা প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকে মূলত এই 8 প্রকার সম্পর্কে আমরা বেসিক লেভেলের কিছুটা হালকা হলেও ধারণা নিয়ে রাখি, পরবর্তীতে আরও বিস্তারিত জানবো। তো সর্বপ্রথম পার্ট অফ স্পিচ জিনিসটা কি, আমরা এটা আগে বুঝি। এই শব্দটাকে ভাঙলে কি অর্থ আছে সেটা আগে জানি। তো প্রথমে হলো পার্ট মানে হলো কিন্তু অংশগুলো। যেহেতু এখানে এস আছে, তার মানে এস মানে হলো অনেকগুলো বুঝাই, শুধু একটা নির্দিষ্ট করে বুঝায় না। তার মানে হলো অংশগুলো, পার্টস মানে হলো অংশগুলো। অফ মানে হলো প্রিপোজিশন, অফ হলো এটা হলো প্রিপোজিশন, যার অর্থ হলো র বা এর। প্রিপোজিশনের বাংলা অর্থ হলো আবার পদান্বয়ী অব্যয় বা বিভক্তি, যেটাকে বলা হয়ে থাকে। আর স্পিচ মানে হলো কি বাক্য, আর এটাকে আরেকভাবে বলা যায় ভাষণ বা বাচ্য, বিভিন্নভাবে বলা যাবে। তো এরপর তাহলে মোট কথা যেটা দাঁড়ায় যে পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচ তাহলে এটার অর্থ কি বুঝায়, যে এটা অর্থ বুঝায় যে বাক্যের অংশগুলো। অর্থাৎ এটা পার্ট অফ স্পিচ জিনিসটা কি, তাহলে এক কথায় বলতে গেলে আমরা বলতে পারি যে একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো অংশ আছে, মানে একটা সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড ব্যবহৃত হবে, প্রত্যেকটা অংশ হলো একটা পার্ট অফ স্পিচের অংশ। মানে একটা সেন্টেন্সে আমরা যাই কিছু ব্যবহার করব না কেন, সবটুকুই হলো একটা পার্ট অফ স্পিচের অংশ। মানে প্রত্যেকটা কোনো না কোনো পার্ট অফ স্পিচের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, দেখো একটা উদাহরণ এখানে আছে। তো যেমন এখানে আমরা একটা সহজ উদাহরণ দেখি, যে বলা হয়েছে আই এম করিম, অর্থাৎ আমি হই করিম। তো এখানে আই যে আছে, আই কিন্তু একটা পার্ট অফ স্পিচ, এম একটা পার্ট অফ স্পিচ, করিম একটা পার্ট অফ স্পিচ, মানে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট অফ স্পিচ আছে। তো যখন আমরা একটু বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে, তাহলে এটা বুঝতে আরও সুবিধা হবে। আপাতত একটু করে ধারণা দিচ্ছি। তো প্রথমে আই হলো এখানে প্রনাউন, কারণ এটা নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। এম ভার্ব, কারণ এটা কাজ করা বোঝায়, কোনো কিছু করা বোঝায় একটা। তারপর হলো করিম হলো একটা নাউন, একটা ব্যক্তির নাম। তো এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে, এবং সে নামগুলো প্রত্যেকটা হলো এক একটা হলো পার্ট অফ স্পিচ। অনেক সময় কিন্তু পরীক্ষা এটাও আসে যে আমরা অনেকে বুঝতে পারি না যে পার্ট অফ স্পিচের নামগুলো দিয়ে বলে এটা কি, এটা কি নাউন, প্রনাউন, এডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব না কি। মানে পার্ট অফ স্পিচের যে নামটা, ওটাও তো একটা নাউনের মধ্যে অন্তর্ভুক্ত, কারণ প্রত্যেকটা তো একটা নাম। এটা কিন্তু অনেকে গুলাই ফেলি, বুঝতে পারি না যে এটা কি বুঝাইছে। তো তারপর দেখো যে এখানে বাক্যে বলা হয়েছে, বাক্যটিতে 3টি মানে শব্দ রয়েছে। তো অর্থাৎ প্রত্যেকটার এক একটা নাম রয়েছে, এবং প্রত্যেকটা হলো পার্ট অফ স্পিচের এক একটা অংশ। তো এর পরবর্তীতে আমরা নাউন সম্পর্কে একটু ধারণা নিই। নাউন জিনিসটা দ্বারা কি বোঝায়, অর্থাৎ নাউন দ্বারা বোঝায় যে কোনো নাম, অর্থাৎ সেটা ব্যক্তি, বস্তু, স্থান, যে কোনো নাম হতে পারে। যে কোনো নামই হলো নাউন। অর্থাৎ আমরা সহজ কথায় বলতে গেলে দু চোখে যা কিছু দেখি না কেন, সবগুলো কিন্তু নাউনের অন্তর্ভুক্ত। এরপর গেল নাউন, তারপর হলো প্রনাউন। প্রনাউন বলতে কি বোঝায়, নাউনের পরিবর্তে আমরা যা ব্যবহার করি। যেমন নাউন হিসাবে আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন রহিম, করিম, বিভিন্ন ধরনের জায়গার নাম, যেমন রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এভাবে বিভিন্ন ধরনের জায়গা, ঢাকা এর জায়গার নাম হলো, কোনো ব্যক্তির নাম হলো, আরও বিভিন্ন স্থানের নাম হইতে পারি, মানে যাহা কিছু হবে। এখন যখন এই নামটা আমরা ব্যবহার করলাম, এখন নাম আমরা বারবার একটা জিনিস ব্যবহার করলে সেটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, বারবার একই নাম যদি ব্যবহার করা যায়। সেজন্য আমরা তখন পরবর্তীতে কী করবো, সেই নামের পরিবর্তে তখন অন্য একটা ওয়ার্ড ব্যবহৃত করবো, যেটাকে আমরা প্রনাউন হিসাবে ইংরেজিতে ব্যবহার করি। তো এই যে বিষয়টা, যেমন এটা বলা যায় যে তাহলে প্রনাউনটা কিভাবে ব্যবহৃত হয়, নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হলো প্রনাউন। যেমন এখানে বলা হয়েছে কি, করিম ইজ এ স্টুডেন্ট, করিম হয় একজন ছাত্র। এখন আমরা বারবার করিম সম্বন্ধে যখন ব্যাখ্যা করব, বারবার করিম সম্পর্কে করিম 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 না বলে আমরা কি বলবো, হি বলবো। অর্থাৎ হি দ্বারা এখানে করিমকেই মূলত বোঝাবে। অর্থাৎ এখন এই যে করিম যে নাম রয়েছে, নাউন রয়েছে, এই নামের পরিবর্তে আমরা কি নিয়ে আসলাম, হিকে নিয়ে আসলাম। অর্থাৎ নামের পরিবর্তে আমরা কাকে নিয়ে আসলাম, অর্থাৎ হিকে নিয়ে আসলাম। আর এই হিটাই হলো তখন হলো প্রনাউন। অর্থাৎ নামের পরিবর্তে আমরা যেটা ব্যবহৃত করব সেটাই মূলত হলো কি, প্রনাউন। এরপরে আসে হলো এজেক্টিভ। এজেক্টিভ জিনিসটা কি, দেখো এখানে এজেক্টিভ বোঝার আগে আমরা একটা বিষয়ে অনেকের মধ্যে কনফিউশন লেগে থাকে, যে আমরা এই উচ্চারণটা অনেকে বলতে পারি না যে এটা অ্যাডজেক্টিভ হবে না এডজেক্টিভ হবে, মানে অনেকে কনফিউশন লেগে যায় এই বিষয়ে। আমরা এটা ভালোভাবে বুঝতে পারি না। সর্বপ্রথম আমরা এই বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, যে কোনো ওয়ার্ডের দুইটা বিষয় আছে। দুইটা বিষয় কি, একটা হলো স্পেলিং
একটা হলো বানান আর একটা হলো প্রোনাউন্সিয়েশন, মানে উচ্চারণগত, মানে প্রত্যেকটা ওয়ার্ডে এই দুইটা বিষয় থাকেই, একটা স্পেলিং থাকে আর একটা হলো প্রোনাউন্সিয়েশন থাকে। তো যখন লিখিত রূপ হবে, যখন কোনো একটা ওয়ার্ডে লিখিত রূপ হবে, তখন এখানে কোনো অ্যালফাবেট বাদ দেওয়া যাবে না, মানে সবগুলো উচ্চারণ করতে হবে। তোমাকে যদি বলা হয় যে এই ওয়ার্ডটার স্পেলিং কি, তখন তোমাকে সেখানে সবগুলো ওয়ার্ড বলতে হবে। তাহলে যখন এজেক্টিভ হবে তখন স্পেলিং এটার যখন বলবো তখন বলতে হবে অ্যাডজেক্টিভ, কারণ এখানে সবগুলো ওয়ার্ড তখন বলতে হবে আমাদের। আর যখন উচ্চারিত রূপ হবে, উচ্চারিত রূপ হলো বলতে আমাদের বাস্তবে যেটা আমরা ব্যবহার করে থাকি, মানে প্রোনাউন্সিয়েশন যেটাকে আমরা বাস্তবে ইউজ করি, সেটা মূলত হবে অ্যাডজেক্টিভ। তখন এই যে কিছু শব্দ আছে যেগুলো উচ্চারিত হবে না, তখন অনুচ্চারিত হিসাবে কিছু ওয়ার্ড আমাদের উচ্চারণ করতে হবে, তখনই মূলত হলো সেটা প্রোনাউন্সিয়েশন হিসাবে ব্যবহৃত হবে। তো এই জন্য বলা হয়ে থাকে যে ইংরেজিতে যে কোনো ওয়ার্ডে দুইটা বিষয় থাকে, একটা হলো স্পেলিং, একটা হলো প্রোনাউন্সিয়েশন। তো আমাদের এই দুইটা বিষয় খেয়াল রেখে যে কোনো শব্দ ওয়ার্ড মানে উচ্চারণ করতে হবে, আমাদের যেটাই বলতে চাইবে যেইভাবে চাক না কেন সেভাবে আমাদের কাজ করতে হবে। তো তারপর এ পরবর্তীতে এজেক্টিভ সম্পর্কে আমার ধারণা নেই যে এজেক্টিভ জিনিসটা কি। তো এজেক্টিভ জিনিসটা হলো যে কোনো একটা, অর্থাৎ এজেক্টিভ সাধারণতভাবে মডিফাই করবে। মডিফাই বিষয়টা কি, এই বিষয়টা সহজভাবে বলতে গেলে কোনো বিষয় মানে কোনো কিছু সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিবে। তো এখানে এজেক্টিভ যে বিষয়টা রয়েছে, এই এজেক্টিভ মূলত নাউন এবং যে প্রোনাউন যে আমরা একটু আগে পড়লাম, এই নাউন এবং প্রোনাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিবে এই এজেক্টিভ। আমরা এটা অন্যভাবে বলতে পারি যে নাউন প্রোনাউনে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে। অর্থাৎ নাউন প্রোনাউন সম্পর্কে একটা কোনো কিছু না কিছু হলেও একটা তথ্য দিবে। যদি তথ্য দিয়ে থাকে তাহলে সেটা হবে আমরা এজেক্টিভ হিসাবে সেটা গণ্য করব। যেমন একটা উদাহরণ দেখা যাক, এখানে বলা হয়েছে রহিম ইজ এ পায়াস, মানে রহিম একজন ধার্মিক ব্যক্তি। পায়াস মানে হলো ধার্মিক। তো এখানে এই যে পায়াস যে কথাটা রয়েছে, এই কথাটা কার সম্পর্কে বলা হয়েছে? রহিম সম্পর্কে। তো রহিমটা এখানে কি? এখানে নাউন। তো আমরা একটু আগে বললাম যে নাউন সম্পর্কে বা প্রোনাউন সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দেওয়া হয় তাহলেই সেটা হলো অ্যাডজেক্টিভ। তার মানে এখানে যেহেতু রহিম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে পায়াস, তার মানে এটা হলো তার মানে অ্যাডজেক্টিভ। তা এরপর বিষয়টা বোঝা গেছে তাহলে এডজেক্টিভ বিষয়টা কি। এরপরে আসি আমরা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্বও কিন্তু মডিফাই করবে, মানে এই দুইটাই বিষয় রয়েছে যে দুইটা ইংরেজি গ্রামার ক্ষেত্রে মডিফাই করে থাকে পার্ট অফ স্পিচের মধ্যে, এটা হলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ মডিফাই করবে নাউন এবং প্রোনাউনকে, আর অ্যাডভার্ব এখন কি মডিফাই করবে তোরা দেখি। অ্যাডভার্ব বিষয়টা কি? অ্যাডভার্ব হলো নাউন প্রোনাউন বাদে সকল কিছু, অর্থাৎ নাউন প্রোনাউন বাদে ইংরেজি যে মানে 8টা যে পার্ট অফ স্পিচ রয়েছে তার মধ্যে বাকি যে 6টা রয়েছে এই প্রত্যেকটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে কি? অ্যাডভার্ব। অর্থাৎ নাউন প্রোনাউন বাদে, অর্থাৎ বাকি যেগুলো রয়েছে এজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন ইত্যাদিকে মডিফাই করবে, মানে এগুলো মানে অতিরিক্ত তথ্য দিবে। অর্থাৎ নাউন প্রোনাউন বাদে বাকি যে পার্ট অফ স্পিচগুলো অংশগুলো রয়েছে প্রত্যেকটা বিষয়ে এক্সট্রা যে তথ্য দিবে, অতিরিক্ত যে তথ্য দিবে সেটাকে মূলত আমরা কি বলে থাকি? অ্যাডভার্ব বলে থাকি। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি যে অ্যাডভার্ব জিনিসটা কিরকম বা কিভাবে কাজ করে। যেমন এখানে বলা হয়েছে হি ইজ এ ভেরি ব্যাড। তো এখন দেখো হি ইজ ভেরি ব্যাড, এটা যে বলা হয়েছে সে খুব খারাপ আর কি। তো এখন এটা যখন বলা হয়েছে এখানে ব্যাডটা এজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। কেন ব্যবহৃত হয়েছে দেখো, কারণ ব্যাড কিন্তু ভেরি না, ব্যাডটা হলো অর্থাৎ হি সম্পর্কে যে একটা অতিরিক্ত তথ্য, সেই তথ্যটাই মূলত হলো কিন্তু ব্যাড। অর্থাৎ সে খারাপ। কার সম্পর্কে তথ্য দিছে? হি সম্পর্কে তথ্য দিছে, অর্থাৎ কি সম্পর্কে? প্রোনাউন সম্পর্কে তথ্য দিছে। আর নাউন প্রোনাউন সম্পর্কে যদি তথ্য দেয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হবে, যার কারণে কিন্তু এখানে ব্যাডটা হলো অ্যাডজেক্টিভ। এখন ব্যাড সম্পর্কে আবার অতিরিক্ত তথ্য কি দিচ্ছে? ভেরি, মানে সে খারাপ, যে কিরকম খারাপ, কম খারাপ না বেশি খারাপ, কেমন খারাপ, এই যে পরিমাণটা, এইটা পরিমাণটা বোঝাচ্ছে কোন শব্দ দ্বারা? এই ভেরি শব্দ দ্বারা। অর্থাৎ তার মানে ভেরি শব্দটা দ্বারা এই যে এজেক্টিভ যে ব্যাড আছে, ব্যাড সম্পর্কে একটা কি অতিরিক্ত তথ্য দিচ্ছে। আর যখনই এজেক্টিভ সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয় তখন সেটা কি? অ্যাডভার্ব। একটু আগে বললাম অ্যাডভার্ব হলো নাউন প্রোনাউন বাদে বাকি যতগুলো রয়েছে, অর্থাৎ বাকি যে 6টা পার্ট অফ স্পিচ রয়েছে সেগুলো সম্পর্কে কি দিবে? অতিরিক্ত তথ্য দিবে। যেহেতু এখানে ব্যাড এজেক্টিভ সম্পর্কে তথ্য দিয়েছে, যার কারণে সেটা হলো কি? অ্যাডভার্ব। তো আশা করি অ্যাডভার্ব বিষয়টা বোঝা গেছে যে অ্যাডভার্ব বিষয়টা কি, এটা বিস্তারিত নিয়ে আলোচনা করলাম। তো এর পরবর্তীতে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হলো কি? ভার্ব। ভার্ব এটা অনেক ইজি, ভার্ব এটা সবাই জানি আমরা, যে ভার্ব জিনিসটা বলতে বোঝানো হয়েছে যে কোনো কাজ করা বোঝাবে, শর্টকাট কথা, মানে কোনো একটা করা বোঝালেই সেটা হলো ভার্ব, মানে সেটা কাজ একটা বোঝাবে, যে কোনো কিছু করা বোঝাবে। যেমন এখানে বলা হয়েছে যে সি লাইকস ফ্লাওয়ার, মানে সে ফ্লাওয়ার পছন্দ করে, অর্থাৎ ফুল পছন্দ করে। তখন লাইক
এই যে লাইক এই শব্দটা যেটা রয়েছে, এই শব্দটা দ্বারা একটা কাজ বোঝাচ্ছে না, পছন্দ করা কোনো কিছু। আমি একটু আগে বললাম যে কোনো কিছু করা, হওয়া যাওয়া, খাওয়া ইত্যাদি যদি বুঝাই, মানে কোনো কিছু কাজ করা বুঝালেই বা করা, হওয়া, খাওয়া, যাওয়া ইত্যাদি করা বুঝালেই সেটা মূলত হলো ভার্ব হবে। যেহেতু সেখানে লাইকসটা একটা কোনো কিছু করা বোঝাচ্ছে, যার কারণে এখানে হলো কি লাইকটা ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। এরপরে দেখো পরবর্তী যেটা রয়েছে পার্ট অফ স্পিচে আরেকটা অংশ, সেটা হলো কি প্রিপোজিশন। তো প্রিপোজিশন আমরা বুঝতে পারি না যে প্রিপোজিশন এখানে তিনটা বিষয় রয়েছে। আগে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, শেষে এই তিনটা কনফিউশন তোমাদের সামনে তুলে ধরবো। শুধু আপাতত প্রশ্নটা বলে রাখছি যে প্রিপোজিশন, কনজাংশন এবং রিলেটিভ প্রোনাউন, এই যে তিনটা যে বিষয় রয়েছে, তিনটা বিষয়ের কাজ কিন্তু একটাই, মানে একই কাজ। তো আমরা পার্থক্যটা কিন্তু বুঝতে পারি না। তো এটা সব শেষে আলোচনা করতেছি, আগে সবগুলো শেষ করি, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। তো আগে প্রিপোজিশন বিষয়টা জেনে আসি। প্রিপোজিশন জিনিসটা কি? প্রিপোজিশন দ্বারা আমরা কিভাবে বুঝবো যে এটা প্রিপোজিশন না কি? তো প্রিপোজিশন হলো মেইন যে কথা, প্রিপোজিশন সেটা হলো মূলত হলো সৌন্দর্য সৃষ্টি করবে এবং শ্রুতিমধুর করে, মানে দুইটা অংশকে যুক্ত করবে। প্রিপোজিশন যে মানে মানে অংশ দুইটা অংশ থাকবে কোনো একটা সেন্টেন্সের, দুইটা অংশকে যুক্ত করা কাজ যে করবে এবং সেন্টেন্সের মধ্যে কি সৌন্দর্য দান করবে এবং শ্রুতিমধুর করবে, সেটা হলো প্রিপোজিশনের কাজ। তারপর যেমন একটা উদাহরণ বলা যায়, যে একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা খুব সুন্দরভাবে বোঝা যাবে, যে দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই যে উদাহরণটা এখানে আছে দেখো। তো এখন এখানে অনটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে বুঝলাম, কিন্তু কিভাবে দেখো ভালো করে বুঝো। একটু আগে বললাম যে প্রিপোজিশন দুইটা অংশকে যুক্ত করবে। আরেকটা যে কথা আছে, মেইন সিক্রেট যে কথাটা, এটা কিন্তু সাধারণভাবে কেউ বলে না, যে প্রিপোজিশন চেনার যে মেইন বিষয়টা। মূলত এই প্রিপোজিশন যদি কোনো একটা সেন্টেন্সে বাদ দেওয়া যায়, মানে প্রিপোজিশন যদি আমরা না দিই, তাহলে ওই সেন্টেন্সের মিনিংটা ধ্বংস হয়ে যাবে, মানে ওর কোনো যোগ্যতাই থাকবে না, ওই সেন্টেন্সের অর্থটাই পরিবর্তন হয়ে যাবে যদি প্রিপোজিশন কোনো একটা সেন্টেন্স থেকে বাদ দেওয়া যায়। যেমন একটা এই যে উদাহরণটা আছে, এই উদাহরণটা ভালো করে দেখো তাহলে বোঝা যাবে যে বিষয়টা। তো যেমন এখানে বলা হয়েছে দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ এই বইটি রয়েছে কোথায়? টেবিলের উপরে। অর্থাৎ একটা বই রয়েছে, এই বইটি রয়েছে টেবিল যে আছে টেবিলের উপরে রয়েছে। তো এখন যখন আমরা অনটা দিলাম না, মনে করো এই যে এখানে প্রিপোজিশন অন নাই, অর্থাৎ প্রিপোজিশন অন যখন বাদ দিলাম, তখন অর্থটা কি দাঁড়াচ্ছে? তখন অর্থটা হচ্ছে দ্য বুক ইজ দ্য টেবিল, অর্থাৎ বইটি হয় টেবিল। তখন কি অর্থ ওইটা আসতেছে? আগের মতো অর্থ কিন্তু আসতেছে না। তার মানে প্রিপোজিশন যখন বাদ যাবে কোনো একটা সেন্টেন্সের মধ্যে থেকে, তখন সেটা কিন্তু ধ্বংস, অর্থাৎ মিনিংটা ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ তার কোনো যোগ্যতাই থাকবে না ওই সেন্টেন্সের। তো এই বিষয়টাই মূলত হলো প্রিপোজিশন। তো আশা করি বিষয়টা বোঝা গেছে যে প্রিপোজিশন জিনিসটা কি। যেমন এখানে আরো কিছু উদাহরণ আছে, আরো দেখলে খুব বিষয়টা সুন্দর হবে তোমাদের বোঝার জন্য। তো দেখুন এখানে বলা হয়েছে যে উইদাউট ডুইং দিস আই ক্যান নট বি হ্যাপি। এইটার চেয়ে এটা কিন্তু মানে অ্যাকুরেট হয় নাই, অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। তো এইভাবে এটা বলতে হবে যে আই ক্যান নট বি হ্যাপি উইদাউট ডুইং দিস। এরপর যেমন আরও আছে যে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এভাবে না বলে এটা যেভাবে বলতে হবে যা ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, এইরকম আর কি বিভিন্ন ধরনের আরও উদাহরণ দেওয়া আছে। তো এইগুলো আমরা আলোচনা করলাম না, এর পরবর্তীতে আমরা চলে যাই। ওই পরবর্তীতে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হলো যে একটু মানে এখানে কয়েকটা পৃষ্ঠা একই হয়ে গেছে, তো একটু যার কারণে একটু দেরি হচ্ছে। তো এরপরে যে টপিকটা আছে সেটা পেয়ে গেছি। দেখো এর পরবর্তীতে আসে হলো কনজাংশন। কনজাংশন এখন বিষয়টা কি এটা দেখো। প্রিপোজিশন একটু আগে বললাম, প্রিপোজিশন হলো দুইটা অংশকে যুক্ত করবে। কনজাংশনও একই কাজ, যে কনজাংশনও দুইটা অংশকে যুক্ত করবে, কিন্তু পার্থক্যটা কোন জায়গায় দেখো। যখন একটু আগে বললাম যে প্রিপোজিশন কোনো একটা সেন্টেন্স থেকে বাদ দিলে সেটা মিনিং ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ মিনিংটা ঠিক থাকবে না, অর্থাৎ তার যোগ্যতা হারাবে সেন্টেন্সের। আর কনজাংশন যদি কোনো একটা সেন্টেন্স থেকে বাদ যাওয়া যায়, তাহলে মিনিংয়ের কোনো পরিবর্তন হবে না, মানে মিনিং যেটা আছে সেটাই থাকবে। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, যে হি ইজ পোর, মানে সে হয় গরিব, বাট হি ইজ অনেস্ট, কিন্তু সে হয় সৎ। তো দেখো অর্থ যেটা আছে, অর্থ ওইটা আছে না, যদি বাদ দিলাম, এখানে যে বাট আছে কনজাংশন, বাট মনে করো বাদ দিলাম, এটা নাই মনে করো, অর্থ এমনিতে করো, অর্থটা দেখো, হি ইজ পোর মানে সে হয় গরিব, হি ইজ অনেস্ট সে হয় সৎ। তো অর্থ তো ওইটাই আছে, সে গরিব সৎ, মানে যদি বাদ দিই তাও ওই একই অর্থ থাকে, যদি বাদ না দিই তাহলে অর্থ কিন্তু একই থাকে। তো কনজাংশনের ক্ষেত্রে এটাই হলো মেইন বিষয়, যে কনজাংশন কোনো একটা সেন্টেন্সে যখন থাকবে সেটা বাদ দিলেও যে অর্থ মিনিং থাকবে, না দিলেও মানে থাকলেও সে একই অর্থ দিবে, কিন্তু প্রিপোজিশন বাদ দিলে সেন্টেন্সটার মিনিং ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ যোগ্যতা হারাবে। তবে এই জিনিসটা বিষয়টা যে আমরা যে অনেক সময় দেখি যে একটা শব্দ যে এই জায়গায় বসলে শুধু এই পার্ট অফ স্পিচ হবে, এরকমটা নয়। মানে এটা কিন্তু সেন্টেন্সের উপর ভিত্তি করে আমাদের পার্ট অফ স্পিচটা নির্ণয় করতে হয়, অর্থাৎ একটা সেন্টেন্সে সেটা কোন জায়গায় বসছে, কোন অবস্থানে বসছে, সেটার উপর নির্ভর করে কিন্তু একটা সেন্টেন্সের যে ওয়ার্ডটা সেটা কোন পার্ট অফ স্পিচ সেটা বলতে হয়। মানে এমনিতে নির্দিষ্ট করে কোনো বলা যাবে না যে একটা সেন্টেন্সে এই ওয়ার্ডটা এই পার্ট অফ স্পিচই হবে, মানে ওটা অবস্থানগত ভিত্তিতে পরিবর্তন হতে পারে। তো যেমন এখানে আমরা দিতে পারি, দেখো একটা বিষয় এখানে ওই রিলেটেড একটা
কথা আছে, মানে উদাহরণ দিয়েছি আর কি। উদাহরণটা হলো হি সেট বিহাইন্ড। এখানে যখন এই বিহাইন্ডটা আছে, বিহাইন্ডটা এখানে অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। অ্যাডভার্ব হিসাবে কেন ব্যবহৃত হয়েছে দেখো, এখানে এই যে বিহাইন্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য হলো সেট হিসাবে দিছে, সেটটা দিছে মানে বসেছিল এটা সম্পর্কে অতিরিক্ত তথ্য বিহাইন্ডটাকে মানে দিছে আর কি দিছে। তো যখন কোনো একটা শব্দ ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, কে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, মানে ভার্ব কার সম্পর্কে তথ্য দেয়, অ্যাডভার্ব। কারণ ভার্ব তো নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দিবে না, নাউন প্রোনাউন সম্পর্কে দিলে তাহলে এডজেক্টিভ হতো, যেহেতু ভার্ব শুধু অ্যাডভার্ব সম্পর্কে তথ্য দিতে পারবে তার কারণে এখানে বিহাইন্ডটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো তারপরে যে উদাহরণটা আছে এই উদাহরণটা দেখো, এখানে বলা হয়েছে হি সেড বিহাইন্ড দ্য ট্রি। তো এখানে বিহাইন্ড দ্য প্রিপোজিশন হিসেবে আবার এখানে ব্যবহৃত হয়েছে। কেন প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে দেখো, যে কারণ এখানে বিহাইন্ড যদি আমরা বাদ দিই তাহলে অর্থের সেন্টেন্সের যে অর্থটা আছে অর্থটা কিন্তু ধ্বংস মানে মিনিং থাকবে না, ঠিক থাকবে না। হি সেড সে বসেছিল বিহাইন্ড দ্য ট্রি, মানে গাছের পিছনে সে বসেছিল। তো এখন যখন বিহাইন্ড থাকবে না তখন সে বসেছিল দ্য ট্রি, মানে গাছে বসেছিল না কোথায় বসেছিল নির্দিষ্ট করে কিন্তু বলা যাচ্ছে না, মানে অর্থটা কিন্তু তখন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো মানে একটা শব্দ কিন্তু অবস্থান ভেদে মানে সেন্টেন্সের গঠন ভেদে মানে ভিন্ন ভিন্ন পার্টিসিপেন্টস কিন্তু হতে পারে। এটাই কিন্তু বাস্তব উদাহরণ এখানে দেওয়া হলো। যেমন আরেকটা উদাহরণ দেখি, এটা মানে খুব অ্যাজ ইউজুয়াল ব্যবহার করা হয় যে আই ওয়াটার দ্য ট্রি, আই ওয়াটার দ্য ট্রি। আমরা নর্মালি ওয়াটারকে কি জানি, ওয়াটার হলো একটা নাউন, কিন্তু এখানে আই ওয়াটার দ্য ট্রি যখন এটা বোঝাচ্ছে তখন এটা নাউন হিসেবে ব্যবহৃত হয় না, এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমি কি গাছের মধ্যে কি দিই, ওয়াটার দ্বারা এখানে পানি দেওয়া বোঝাচ্ছে, শুধু পানি বোঝাচ্ছে না। যখন আবার বুঝাবে ওয়াটার ইজ এসেন্সিয়াল, যখন আবার এটা বুঝায় তখন আবার ওয়াটারটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, নাউন। ওয়াটারটা তখন এখানে শুধু নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু যখন এই যে এখানে যেটা আছে আই ওয়াটার দ্য গার্ডেন, এখানে ওয়াটারটা আবার ভার্ব, কারণ এখানে কাজ করা বোঝাচ্ছে ওয়াটার দিয়ে, আর এখানে কাজ করা বোঝায় নাই, যার কারণে এখানে হলো এটা কি ওয়াটারটা হলো কি নাউন। তো বিষয়টা আশা করি বোঝা গেছে যে একটা ওয়ার্ড শুধু নির্দিষ্ট যে ওই পার্ট অফ স্পিচ হবে এরকমটা নয়, মানে অবস্থান ভেদে সেন্টেন্স ভেদে এটা ভিন্ন ভিন্ন হতে পারে। তো এর পরবর্তীতে যে বিষয়টা তোমাদের মানে পেন্ডিংয়ে রেখেছিলাম সেটা হলো যে এই যে প্রিপোজিশন, কনজাংশন এবং রিলেটিভ প্রোনাউন, এই তিনটা বিষয় আমরা বুঝতে পারি না, মানে তিনটা বিষয় গুলাই ফেলি। তো প্রথম থেকে একটু মানে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে, ভালো করে শুনো। যে প্রিপোজিশন দুইটা অংশকে যুক্ত করবে, কনজাংশনও দুইটা অংশ যুক্ত করবে, রিলেটিভ প্রোনাউনও দুইটা অংশকে যুক্ত করবে। পার্থক্যটা কোথায়, গোটা তিনটা কাজ কিন্তু প্রথম দিকে একই। 2 নম্বরের কাজ হলো প্রিপোজিশন কোনো একটা সেন্টেন্সে যখন থাকবে না সেই সেন্টেন্সে মানে ওইটা বাদ দেওয়া যাবে, বাদ দিলে মনে করো ওই সেন্টেন্সের মিনিংটা ধ্বংস হয়ে যাবে। তুমি নিজে কল্পনা করে দেখবা যখন প্রিপোজিশন বাদ দিচ্ছি মানে ওই ওয়ার্ডটা, তখন সেন্টেন্সের অর্থ ঠিক থাকছে না নাই, যদি ঠিক থাকে, যদি ওইটা অংশটা ঠিক না থাকে একেবারে ধ্বংস হয়ে যায় তার মানে সেটা প্রিপোজিশন। আর যদি ওইটা বাদ দিয়ে যদি অর্থটা আগের মতোই থাকে তাহলে সেটা হলো কনজাংশন। আর রিলেটিভ প্রোনাউন হলো কি, ওই পরবর্তী সেন্টেন্সের যে শুরু হবে সেটা সাবজেক্ট হিসাবে এটা কাজ করবে। যেমন এখানে দেখো যে আমরা যে প্রিপোজিশন কনজাংশন তো অনেক উদাহরণ দেখলাম, শুধু একটা দেখা হয় না, সেটা হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন উদাহরণটা এখানে একটা আছে খুব সুন্দর, একটু দেখি এটা একটু, যে আই নো আমি জানি, দ্যাট ইজ ইয়োর বুক। এই যে এখানে দেখো দ্যাট, এটা কিন্তু দুইটা অংশকে যুক্ত করছে, দুইটা সেন্টেন্সের যে অংশ দুইটা রয়েছে দুইটাকে কিন্তু যুক্ত করছে। তো এখন এই দ্যাট রিলেটিভ প্রোনাউন হিসাবে কেন ব্যবহৃত হয়েছে, কারণ একটু আগে বললাম যে পরবর্তী সেন্টেন্স যে রয়েছে মানে দুইটা সেন্টেন্সের পরবর্তী সেন্টেন্স যে রয়েছে সেই সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে সবসময় রিলেটিভ প্রোনাউন কাজ করে, সেজন্য এখানে মূলত এই যে দ্যাটটা রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। তো এখন এখানে তারপরে যে সেন্টেন্সটা আবার আছে যে কক্সবাজার ইজ এ প্লেস হোয়ার মেনি টুরিস্ট কাম, এটা আবার কনজাংশন কেন, কারণ একটু আগে বললাম কনজাংশন এটা বাদ দিলে অর্থ আগের মতোই থাকে। দেখো অর্থটা করো, কক্সবাজার ইজ এ প্লেস, কক্সবাজার একটি জায়গা, হোয়ার যেখানে মেনি টুরিস্ট কাম, অনেক কি দর্শন মানে অনেক মানুষ এখানে দর্শন করতে আসে। তো যখন হোয়ার এমনিতেও বাদ দিবা তো একই কথা তো থাকলো যে কনজাংশন ওই অনেকগুলো মানুষ এখানে দর্শন করতে আসে, কথা কিন্তু একটাই। তো মানে অর্থাৎ তার মানে মোট কথা হলো যে প্রিপোজিশন কোনো একটা সেন্টেন্স থেকে বাদ দিলে মিনিং ধ্বংস হয়ে যাবে, অর্থ ধ্বংস হয়ে যাবে। আর কনজাংশন বাদ দিলে অর্থ আগের মানে একই থাকবে, কোনো খুব একটা পরিবর্তন হবে না। আর রিলেটিভ প্রোনাউন হলো পরবর্তী সেন্টেন্সে কি হিসাবে, সাবজেক্ট হিসাবে কাজ করবে। তো আশা করি এই তিনটা বিষয় বোঝা গেছে খুব সুন্দরভাবে। যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে কমেন্টে জানাবা, আমি ট্রাই করবো সবগুলো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো এর পরিবর্তিতে যেটা আছে পার্ট অফ স্পিচে আরেকটা অংশ, সেটা হলো কি ইন্টারজেকশন। ইন্টারজেকশন দ্বারা বোঝায় যে হাসি, দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা ইত্যাদি প্রকাশ যে সেন্টেন্স দ্বারা যে ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয় সেটাকে মূলত হলো ইন্টারজেকশন বলা হয়ে থাকে। যেমন এলাস, তারপর হলো আই এম, আন্ডান, হুররা ইত্যাদি বিভিন্ন ধরনের আরও এরকম ওয়ার্ড আছে। আরেকটা বিষয় কি, পার্ট অফ স্পিচের যে অংশগুলো রয়েছে না সবগুলোই কিন্তু আবার একটা যখন একাধিক ওয়ার্ডে থাকবে তখন কিন্তু আবার ওই ফ্রেজ হয়ে যাবে। অর্থাৎ ফ্রেজ মানে কিন্তু তখন একাধিক ওয়ার্ড। আমরা সাধারণতভাবে ফ্রেজ বলতে এমনিতে যখন একটা ওয়ার্ড থাকবে
যখন একটা ওয়ার্ড থাকবে তখন সেটা পার্ট অফ স্পিচ, আর যখন একাধিক ওয়ার্ড থাকবে তখন সেটা ফ্রেজের অংশ হয়ে যাবে। ওটা যখন ফ্রেজ আলোচনা করব তখন কিন্তু এগুলো আরো বিস্তারিত আলোচনা করব। মানে যখন দুইটা নাউন থাকবে তখন সেটা নাউন ফ্রেজ, যখন দুইটা মানে অন্যান্য কনজাংশন থাকবে, প্রিপোজিশন থাকবে, তখন প্রিপোজিশনাল ফ্রেজ হবে। এগুলো কিন্তু আছে, সেগুলো আস্তে 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 বিস্তারিতভাবে আমরা আলোচনা করব পরবর্তীতে। তো আগে প্রাথমিক যে বিষয়টা সেগুলো আজকে আলোচনা করতেছি। তো ইন্টারজেকশন গেল। ইন্টারজেকশনে যেমন একটা এই যে আমরা এখন মোটামুটি যে টপিকগুলো আলোচনা করলাম পার্ট অফ স্পিচের সবগুলোই মোটামুটি শেষ করলাম। তো ইন্টারজেকশনের যদি একটা উদাহরণ দেখা যায়, একটা উদাহরণ দেখে নিই তাহলে বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে। যেমন 5 ইউ হ্যাভ ফেইলড ইন দ্য এক্সাম, এখানে যে 5 আছে এটা হলো কি ইন্টারজেকশনের একটা উদাহরণ। তো এই যে আমরা সবগুলো পার্ট অফ স্পিচ কিন্তু মোটামুটি শেষ করে দিলাম, যে 8টা যে পার্ট অফ স্পিচ রয়েছে সবগুলো কিন্তু মোটামুটি শেষ। এখন যদি আমাদের একটা পরীক্ষা নেওয়া যায় যে এই পার্ট অফ স্পিচের যে অংশগুলো পড়লাম সেগুলো মানে কিভাবে আইডেন্টিফাই করব, কোনটা দ্বারা কি বুঝাই, একটা ছোট এখানে পরীক্ষা দেওয়া হয়েছে। এগুলো যে সবাই আমি এগুলো মানে আলোচনা করলাম না, কারণ এগুলো তোমরা নিজে নিজে বাসায় ট্রাই করবা। এখানে যে আমি যদিও লিখে রাখছি যে কোনটা কি, তোমরা নিজে নিজে বোঝার ট্রাই করবা যে এটা প্রনাউন কেন, এটা ভার্ব কেন, এটা এডজেক্টিভ কেন, কিভাবে হলো। কেউ যদি এগুলো বুঝেও না থাকে তাহলে আমাকে জানাবা, আমি পরবর্তীতে এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই যে পর্বটি আমরা আলোচনা করলাম পার্ট অফ স্পিচ, এই পর্বটি আজকে এখানে শেষ করতেছি। কারো যদি বুঝার কোনো সমস্যা হয়ে থাকে জানাবা, আমি চেষ্টা করব সেগুলো সবগুলো উত্তর দেওয়ার। আজকের পর্বটা শুধু কারো নির্দিষ্ট কোনো ক্লাসের জন্য ছিল না, এটা সবার জন্য উন্মুক্ত। মানে এই ক্লাসটা সবাই করতে পারে, কারণ এটা ইংলিশের বেসিক। আর এই বেসিকগুলো নিয়ে তোমাদের সামনে আমি আরও পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে হাজির হব। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো পর্বে। সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।